আত্মার আসক্তি পর্ব ৬ লিখেছেন নিশা চৌধুরী। গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনের গেটে। গাড়ির ডোর খুলে দিল ড্রাইভার। বেরিয়ে আসলো দুটি অষ্টাদশী কন্যা। তারা আর কেউ নয়, বরং নিশা ও মায়া। তাদের দুজনের মুখপৃষ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট বিরাজ করছে। দুজনেই একদম নিশ্চুপ। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। দুজনকেই এভাবে চিন্তিত দেখে তাদের বাড়ির ড্রাইভার বজলু বললেন, কি গো আপামনিরা, কি হইছে তোমাগর? এমনে মুখ বার কইরা আসো কেন? আইজকা তো খুশির দিন। সেই ছোট্ট সাহেবকে এয়ারপোর্টে ছাইরা আইছিলাম। আইজ কত বছর পর সাহেব বাড়ি আইব। আইজকা তো মোর কাছে ঈদের দিন গো আফামনি, ঈদের দিন। মায়া একটু দীর্ঘশ্বাস নিয়ে বলে, ঠিক বলেছেন কাকা, আজকে ঈদের দিন। সবার অশান্তির অবসান ঘটবে আজকে। ভাইয়া আসছে, আর কিছুক্ষণের মধ্যেই আসছে। মায়ার কথা শুনে নিশার বুকটা মোচড় দিয়ে উঠে। তার অস্থির অস্থির লাগে। বাড়ির দেয়ালের দিকে চোখ পড়তেই দেখে লাইটিং দিয়ে সাজানো। পুরো ম্যানশনটাই লাইটিং ফুল দিয়ে সজ্জিত। এত কিছুর আয়োজন শুধুই আয়ানের জন্য। আজকের প্রকৃতিটাও যেন আয়ানকে চাইছে। আজ কত বছর পর বাড়ির বড় ছেলে আসছে, কিন্তু এতে নিশার কেন এমন অস্থিরতা লাগছে তা সে নিজেও জানে না। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশা আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তাই সে তাড়াতাড়ি চলে যায় বাড়ির ভিতরে। মায়া নিশার অবস্থাটা বুঝতে পারে, তাই সেও আর কিছু না বলে ঢুকে পড়ে বাড়ির ভিতরে। বজলুও আর কিছু না বলে চলে যায় গাড়ি পার্ক করতে। অন্যদিকে গাড়ি চলছে শিববাড়ির রাস্তা দিয়ে। ভিতরে এসির বাতাসে চুল উঠছে আয়ানের। সব কিছুই আয়ানের কাছে অপরিচিত লাগছে। আয়ান ডেস্কে ভর দিয়ে থুতনিতে হাত দিয়ে বসে আছে। তার আকাশি রঙের চোখজোড়া বিরাজ করছে চলমান রাস্তার দিকে। আয়ানের সব কিছুই অপরিচিত লাগছে। 25 বছর আগের খুলনা শহর যেন নিমিষেই পাল্টে গেছে। তৈরি হয়েছে নতুন রাস্তা, তৈরি হয়েছে নতুন রেলওয়ে স্টেশন, নতুন নতুন সব বড় বড় বিল্ডিং। আগে শিববাড়ির জিয়া হলে বিশাল মেলা হতো, কিন্তু এখন সেই জায়গায় তৈরি হয়েছে ছোট ছোট দোকানপাট। এখন আর নেই সেই কোলাহলপূর্ণ রাস্তা। খুলনা নগরী পরিণত হয়েছে কোলাহলযুক্ত পরিবেশে। কিন্তু তাতে কি হয়েছে? এখনও মানুষের কাছে শান্তির শহর এই খুলনা। নিশা আর মায়া লিভিং রুমেই থমকে যায়। সবাই মন খারাপ করে বসে আছে। এশা ও ঐশীও চুপটি করে বসে আছে। এদেরকে এভাবে দেখে নিশা বলল, কি হয়েছে সবার? বাংলার পাঁচের মতো কেন মুখ করে রেখেছ? তারপর সোফায় ব্যাগ রাখল। আহান একটু রেগে বলল, তো কি সংসেজে থাকব? নিশা একটু মুখ বাঁকিয়ে বলতে থাকল, তাহলেও ভালো হতো। ওদের ক্ষেত্রে নয়, শুধু তোমার ক্ষেত্রেই ভাইয়া। আহান এবার সোফা থেকে উঠে বলল, তবে রে নিশা, আজকে তো তুই শেষ, বলেই তাড়া করল। আহানের কথা শোনা মাত্রই নিশাও দিল এক দৌড়। এক দৌড়ে সোজা তামান্নার পিছনে গিয়ে শাড়ির আঁচলে লুকালো আর বলতে থাকলো, ভাবিমণি গো, এবারের মতো তোমার জামাইয়ের হাত থেকে বাঁচাও। প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। আর এমনটা করব না, ভাবি গো। এরই মধ্যে আহান নিশাকে মারতে যাবে,
সেই মুহূর্তে তামান্না আহানের হাত ধরে ফেলল আর বলতে লাগলো, কি গো, হ্যাঁ, মেয়েটাকে মারছো কেন? আমার ননদকে? কিন্তু আমি এভাবে মারতে দিতে পারি না। তুমি আমার ননদকে মারতে পারো না। আহান একটু কোমরে হাত রেখে বলল, হ্যাঁ, ননদ ননদ বলে যাও সারা জীবন। দিন দিন পাজি হচ্ছে। এই পিচ্চি, তুই কবে বড় হবি? হ্যাঁ? নিশা এবার তেড়ে গিয়ে বলল, ভাইয়া, তুমি আমাকে পিচ্চি বলবে না। আমার একটা নাম আছে, নিশা। আমার নাম নিশা, বুঝেছো তুমি? এই সুযোগে আহান নিশার কান টেনে বলল, এ আবার আসছে কোথা থেকে? এই শোন, তোর নাম পিচ্চি। তুই আমার ছোট পিচ্চি বোন, বুঝলি? নিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ, আগে কানটা ছেড়ে দাও। প্লিজ ভাইয়া, আমি তোমার পিচ্চি বোন হয়েই থাকবো, কথা দিলাম। কিন্তু প্লিজ কানটা ছেড়ে দাও, খুব লাগছে আমার। আহান নিশার কান ছেড়ে বলল, এই তো বাছা, এবার লাইনে এসেছ। আহান একটু মনে মনে কিছু একটা ভেবে বলল, অপরাধ যখন করেছিস, শাস্তি তো তোর পেতেই হবে। 10 বার কান ধরে উঠবস কর। নিশা চিৎকার করে বলল, কি, 10 বার? প্লিজ ভাইয়া, এমনটা কইরো না। তুমি না আমার লক্ষ্মী ভাইয়া? প্লিজ ভাইয়া, তোমার পায়ে পড়ি ভাইয়া। আহান একটু ভেবে বলল, ঠিক আছে তাহলে, আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চা। নিশা একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, পায়ে পড়াই লাগবে ভাইয়া। আহান পকেটে হাত গুজে বলল, তুই পা ধরবি নাকি কান ধরবি, কোনটা? হ্যাঁ? নিশা বলল, ই, না না না, ধরছি, পা ধরছি বলেই আহানের পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। নিশা একটু কোমর নিচু করে আহানের পায়ের উপর নিজের হাত দিয়ে একটা চিমটি কেটেই দিল এক দৌড়। এক দৌড়ে সোজা সিঁড়ি বেয়ে ডাইরেক্ট নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। আহান তো পুরাই হা, কি থেকে কি হয়ে গেল মাথায় হাত দিয়ে তা ভাবছে। তামান্না একটু হাসি কন্ট্রোল করে আহানকে বলল, কি গো, ভাগ সাজতে গিয়ে যে ইঁদুর হয়ে গেলে, তুমি জীবনেও পারবে না নিশার সাথে। আহান একটু মলিন মুখ করে বলল, কি করে পারি বলো তো? এই ইঁদুর কি আর ওই বান্দরের সাথে পারে বলো? তামান্না অনেক কষ্ট করে নিজের হাসি কন্ট্রোল করেছিল, কিন্তু তা আর সম্ভব হলো না। তামান্না হেসেই দিল। ওইদিকে এশা ও ঐশী সোফায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঐশী তো হাসতে হাসতে ঠাস করে সোফা থেকেই উল্টে পড়ে যায়, তাও তার হাসি থামে না। ঐশীর অবস্থা দেখে এশাও হাসতে হাসতে ঠাস করে উল্টো করে পড়ে যায় ঐশীর গায়ের উপর। কিন্তু এতেও তাদের হাসি বিন্দুমাত্রও থামছে না। প্রথমে সবাই ভেবেছিল ওরা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু ওদের এরকম উচ্চস্বরে হাসতে দেখে বাকিরাও হেসে দিল। মায়া গিয়ে তার মা অর্থাৎ প্রিয়তাকে বলল, আম্মু, তুমি এমন মনমরা কেন? একটু আসো এখানে, তোমার সাথে কথা বলি। প্রিয়তাকে কিছু না বলতে দেখে নীলিমা বলল, আয়ান এখনও আসেনি দেখে ভাবির মন খারাপ। বলি, ছেলেটা বাংলাদেশে এসে আগেই ফ্যামিলির সাথে দেখা করবে, তা না করেই তার ইম্পর্টেন্ট কাজ করতে চলে গেল। মায়া সোফায় হেলান দিয়ে বলে, আরে এত চিন্তা কিসের? ভাইয়া আসছে, আর 20 মিনিটের মধ্যেই আসছে। মায়ার এমন কথা শুনে সবাই অবাক। আহসান মায়াকে বলল, মামুনি, তুমি জানো আয়ান কোথায় গিয়েছিল? মায়া একটু ভেবাচেকা খেয়ে বলল, না না পাপা, আমি জানি না ভাইয়া কোথায় গিয়েছিল, আমি তো এমনিই বললাম। আহির মায়ার পাশে বসল, একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, মায়া, তুই সত্যিই জানিস না আয়ান কোথায় গেছে?
সত্যি করে বলতো। মায়া আহিরের এমন প্রশ্নে ভয় পেয়ে যায়। মায়া একটু সাহস নিয়ে বলে, আরে হ্যাঁ ভাইয়া, আমি তো সত্যিই জানি না ভাইয়া কোথায় গিয়েছিল। বলেই মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মায়া একটু অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা তোমরা বসো, আমি সোয়াব নিতে গেলাম। বলেই মায়া তাড়াতাড়ি স্থান ত্যাগ করল। কারণ মায়া জানে আহিরের সামনে আর এক মুহূর্তও থাকলে মায়া পাক্কা ধরা খেয়ে যাবে। অন্যদিকে আহির মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আহির মনে মনে ভাবতে থাকে, কিছু একটা তো আছেই যা মায়া আমার কাছ থেকে লুকালো। সবাই অধীর অপেক্ষায় বসে আছে আয়ানের জন্য। হঠাৎই নাসরিন বলে উঠল, এভাবে আর কতক্ষণ বসে থাকবে তোমরা? আমি বরং একটু চা করে আনি। কি মা, একটু চা করে আনবো? রুদেলা চোখে চশমা লাগিয়ে বলল, যা মা, একটু চা করে আন সবার জন্য। আমিনুল রুদেলাকে বলল, হ্যাঁ গো, চশমা ছাড়া কি এখন আর কিছুই দেখতে পারো না? রুদেলা একটু রাগী স্বরে বলল, এই বুড়ো, একদম আমাকে এভাবে বলবে না। আমি চশমা ছাড়া সবই দেখতে পাই, এটা হচ্ছে ফ্যাশন, বুঝেছ? আমি এখনও সেই আগের মতোই সুন্দরী, তোমার মতো বুড়ো হয়েছি নাকি? আমিনুলও পাল্টা জবাব দিয়ে বলল, আসছে আমাকে বুড়ো বলতে, আমি এখনও সেই আগের মতোই ইয়াং, হ্যান্ডসাম, একটা তরতাজা যুবক, এখনও মেয়েদের লাইন লেগে যায়। রুদেলা আমিনুলের গালে একটা চিমটি কেটে বলে, ওরে হ্যাংলারে, 4 ছেলে মেয়ের বাবা হয়ে, তাদের বউদের শ্বশুর হয়ে, সেই ঘরের বাচ্চাদের দাদা হয়ে, এই বয়সে এসেও সে নাকি এখনও ইয়াং, হ্যান্ডসাম। হুহ। আমিনুল একটু রাগী কণ্ঠে বলল, ওই শুনো, একদম আমাকে এভাবে বলতে যাবে না। আমি এখনও ইয়াং, এখনও চাইলে আমি আরও 5টা সন্তানের বাবা হতে পারি। আমিনুলের মুখে এমন কথা শুনে রুদেলা 7 আসমান থেকে ঠাস করে পড়ল। নিজেকে একটু শান্ত করে বলল, তোমার মুখে কি কিছুই আটকায় না? হ্যাঁ, শেষ বয়সে এসেও তুমি, ছি ছি ছি, বেশরম একটা। এভাবেই তাদের খুনসুটি চলতে থাকে। সময় গড়িয়ে চলে যায় প্রায় 25 মিনিট। গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনে। একজন গার্ড এসে ডোর খুলে দিল। পদার্পণ করল আয়ান। মুখে স্পষ্ট গম্ভীরতা, হাতে মুঠো করা। চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল। এই সেই বাড়ি, যেই বাড়ি থেকে মাত্র 3 বছর বয়সে আয়ান তার মামার হাত ধরে এই দেশ ত্যাগ করেছিল। সব কিছুই সেই 25 বছর আগের মতোই। সেই ঝর্ণা, বাড়ির মেইন গেট, ফুলবাগান, সুইমিং পুল, দোলনা, বাড়ির পেছনের বিশাল বাগান, অবশেষে সেই বিশাল চৌধুরী ম্যানশন। এই ম্যানশন ছেড়ে যেতে হয়েছিল তাকে। সবই সেই আগের মতো, শুধু পরিবর্তন হয়েছে দেয়ালের কালারটা আর সময়। পরিবর্তন হয়েছে আয়ান নিজেই। চোখের পলকেই কেটে গিয়েছে অনেকগুলো বছর। এসবই ভাবছিল আয়ান। সেই মুহূর্তে একজন লোক এসে আয়ানকে বলল, বস, ভিতরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আয়ান একটু দীর্ঘশ্বাস নিয়ে বলল, রাফিন, আজ অনেক বছর পর আমি আবার সবার মুখোমুখি হব। অনেক হিসেব নেওয়ার বাকি আছে। আমি তো এসেই পড়েছি বাংলাদেশে। এখন শুধু মৃত্যুর দিন গুনব আমার প্রিয়, প্রাণপ্রিয় শত্রুরা। বলেই একটা রহস্যময় হাসি ফুটল আয়ানের মুখে। রাফিনও হাসল। কলিং বেলের শব্দে ঘাড় ঘুরালো বাড়ির সবাই। আর
সকলের ঘোর কেটে গেল। কেউ এসেছে, কিন্তু কে এসেছে তা কেউ জানে না। প্রিয়তা দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। ওপারে থাকা ব্যক্তিটাকে দেখেই হাউমাউ করে কেঁদে দিলেন প্রিয়তা। জড়িয়ে ধরল আয়ানকে, তার একমাত্র আদরের ছেলে, তার কলিজার টুকরোকে। চুমু এঁকে দিলেন কপালে। আয়ানও পরম আবেশে নিজের মাকে শক্ত করে নিজের বাহুতে আবদ্ধ করে নিলেন। আহা কি শান্তি! একজন মা তার ছেলেকে 25 বছর পর জড়িয়ে ধরল। এটা একজন মায়ের কাছে অমূল্য সময়, যা টাকা দিয়েও কোনোদিন ক্রয় করা যাবে না। পৃথিবীর সেরা সময় প্রিয়তা উপভোগ করছে। এদিকে আয়ানকে দেখা মাত্রই সবাই দরজার সামনে এসে পড়েছে। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে আয়ানের দিকে, কারণ আয়ান যে বেশ পরিবর্তন হয়েছে। সেই ছোট আয়ানের সাথে আজ এই আয়ানের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। রুদেলা এগিয়ে আসলেন আয়ানের দিকে। চোখে চশমা লাগিয়ে অস্পষ্ট স্বরে বললেন, কে? আমার নাতি, আমার সেই ছোট্ট নাতি, আমার ভাই। রুদেলা ছোট থেকেই আয়ানকে আদর করে ভাই আবার নাতি বলে। আয়ান রুদেলাকে সালাম করে জড়িয়ে ধরল আর বলতে থাকলো, হ্যাঁ দাদু ভাই, আমি তোমার সেই ছোট্ট আয়ান, চিনতে পারছো না আমাকে? রুদেলাও নাতিকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আয়ান রুদেলাকে একটু নিজের কাছে নিয়ে বললেন, আহা দাদু ভাই, এভাবে কান্না করছো কেন? আমি তো চলেই এসেছি, আর কান্না করতে হবে না। এইদিকে আমিনুল এসে বলল, কই কই, সরো সরো, আমার নাতি এসেছে, আমাকেও একটু জড়িয়ে ধরতে দাও। এরপর আয়ান শক্ত করে জড়িয়ে ধরল তার দাদুনকে আর বলতে থাকলো, কেমন আছো দাদুন? নিজের শরীরের খেয়াল রাখছো তো? আমিনুল আয়ানের দিকে তাকিয়ে বলল, এতদিন আমি ভালো ছিলাম না দাদু, তবে আজ আমি ভীষণ খুশি। তুমি যে আমার চোখের মণি দাদু। আয়ান একটু খেয়াল করল নীলিমা একপাশে দাঁড়িয়ে আছে, চোখে পানি স্পষ্ট ছলছল, সেই জল গড়িয়ে পড়তে পারে। আয়ান গিয়ে সোজা নীলিমার সামনে দাঁড়ায় আর বলতে লাগলো, মেজো আম্মু, জড়িয়ে ধরবেন আমাকে? আয়ানের মুখে এমন কথা শুনে নীলিমা 1 সেকেন্ডও দেরি না করে আয়ানকে জড়িয়ে ধরেই কান্না করে দেয়। আয়ান তার মেজো আম্মুর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, মেজো আম্মু, প্লিজ এভাবে কেঁদো না, তুমি কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়। নীলিমা চোখের পানি মুছে বলে, আমার সেই ছোট্ট আয়ান আজ বড় হয়ে গিয়েছে, অনেক দায়িত্বশীল হয়ে গিয়েছে বাবাটা। এই তো সেদিনই আমার শাড়ির আঁচল ধরে আমার পিছু পিছু ঘুরতি। অনেক মিস করেছি তোকে বাবা। কথাগুলো বলতে বলতে তার 2 চোখ ভিজে উঠল। আয়ান নীলিমার চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিয়ে বলল, আর কেঁদো না আম্মু, আমি জানি তোমরা সবাই আমাকে অনেক মিস করেছ। তারপর নাসরিন এসে আয়ানকে জড়িয়ে ধরল, কিন্তু কান্না করল না। তারপর আয়ানের ছোট আম্মু অর্থাৎ স্বপ্না চৌধুরী এসে আয়ানকে জড়িয়ে ধরল। অন্যদিকে বাসার সার্ভেন্টরাও উকি দিয়ে দেখছে আয়ানকে। কি করবে বলো, তাদেরও সেই ছোট্ট আয়ান সাহেব ছিল। আয়ান গিয়ে বসল লিভিং রুমের সোফায়, তার সাথে বাকিরাও। আহান এতক্ষণ রুমে ছিল, তাই সে কিছু টের পায়নি। আয়ানকে দেখা মাত্রই জাপটে জড়িয়ে ধরে আহান। আহান বলতে থাকে, কেমন আছিস ভাই? কত বছর পর তোকে দেখলাম, অনেক পাল্টে গেছিস তুই। আয়ান একটু মুচকে হাসি দিয়ে বলল, সব কিছুই তো পাল্টে গিয়েছে, তাই আমি পাল্টালে আর কোনো সমস্যা নেই।
তা বলি, পিছনে ওরা কারা? তামান্না ঐশী ও এশার দিকে তাকিয়ে বলে। আহান একটু মাথা চুলকিয়ে বলে, ইয়ে মানে ভাই, বউ আর বাচ্চা। আয়ান একটু অবাক হয়ে বলে, বাহ বাহ, আগেই সেরে নিয়েছিস। আহান একটু লজ্জা পেয়ে বলল, আহ ভাইয়া, তুমিও না? তামান্না মাথায় শাড়ির আঁচল দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আপনাকে এর আগে কখনোই দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আয়ান একটু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমাকে যে ঠিক কী বলে ডাকবো বুঝতে পারছি না। সাথে সাথেই তামান্না বলে, ভাইয়া, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন, কারণ আপনি আমার সিনিয়র। আমার নাম তামান্না ভাইয়া। এদিকে এশা ও ঐশী গিয়ে চুপটি করে আয়ানের পাশে বসল। আয়ান এবার দুজনের দিকে তাকালো। দুজনেই দেখতে অনেক মিষ্টি। আয়ান এশা এবং ঐশীকে কুলে তুলে বসালো। দুজনেই একদম চুপ করে আছে, কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। এমনই অন্য সময় হলে দুজনে চুপ থাকতো না, টই টই করতো সারা বাড়িতে। আয়ান দুজনের দিকে তাকিয়ে বলল, নাম কি তোমাদের? কেউ কোনো কথাই বলছে না। বিড়ালের বাচ্চার মতো লেজ গুটিয়ে বসে আছে শুধু, আর হাত কচলাচ্ছে। আয়ান এবার দুজনের কানে ফিসফিস করে বলে, আমাকে নাম না বললে আমি কিন্তু ডাইনোসর, তোমাদের খেয়ে ফেলবো। সঙ্গে সঙ্গেই দুজনে একসাথে বলে উঠল, আমার নাম এতা, আমার নাম ঐতি। আয়ান দুজনের এরকম ভীতু মুখ দেখে প্রচণ্ড হাসি পেয়ে গেল তার সাথে আরও হাসি পেল ওদের উচ্চারণ শুনে। আয়ান নিজের হাসি কন্ট্রোল করে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমাদের। তা মামুনিরা, চিনো আমাকে? আমি তোমাদের কি হই জানো? এবার এশা একটু মুখ তুলে তাকিয়ে বলল, জানি, তুমি আমাদের বড় পাপা হও। ঐশী আয়ানের কানে কানে বলল, আমাদের নাম তো বলেতি, এবার কি ডাইনোসর আসবে বড় পাপা? আয়ান একটু হেসে বলল, না, আসবে না। তোমরা তো গুড গার্ল, গুড গার্লদের কখনো ডাইনোসর ধরে না। এবার এশা ঐশী প্রচণ্ড খুশি হয়। এশা গালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলে, আত্মা, একটা কথা বলবো? আয়ান এশার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ বলো এশা, কি বলতে চাও তুমি? এশা বলল, আমলা তোমাকে আয়ান পাপা বলে ডাকি। আয়ান এবার গাল টেনে বলল, পাকা বুড়ি একটা, তোমরা আমাকে আয়ান পাপা বলেই ডেকো। এশা ঐশী আয়ানের হ্যাঁ সম্মতি পেয়ে আয়ানের গলা জড়িয়ে ধরল। তারা যে আজ ভীষণ খুশি। সেই মুহূর্তে রিক্তা ও রাহি আসলো। আয়ানকে দেখেই তারা দুজনেই জড়িয়ে ধরল। আয়ানও তাদের বোনদের জড়িয়ে ধরল। রিক্তা আয়ানের দিকে তাকিয়ে বলল, বাহ বাহ, ভাইয়া অনেক হ্যান্ডসাম হয়েছ তো, পুরাই জোশ লাগছে তোমাকে। রিক্তার কথায় রাহি সম্মতি দিয়ে বলল, শুধু জোশ না রে, পুরাই জুসি জুসি লাগছে। আয়ান দুজনের কান মলে দিয়ে বলল, ইস, এভাবে তাকাস না, নজর লেগে যাবে তো। লিভিং রুমে বসে সবাই কথা বলছিল, গল্প করছিল আয়ানের সাথে। রহিমা খালা সে নাস্তা নিয়ে এসে তাদের দিয়ে গেল। এইদিকে আয়ান যে বাড়িতে এসেছে এটা রোজার মাথায়ই ছিল না। রোজা নিজের রুমে বসে গান শুনছিল। সেই মুহূর্তেই কেউ এসে দরজায় টোকা দিল।
দরজা খুলে দেখতে পেল নুমান এসেছে, রোজার বড় ভাই। নুমান বলতে লাগলো, তোর কি কোনো হুঁশ জ্ঞান আছে? বাড়িতে যে কেউ এসেছে তার খবর রাখিস? রোজা একটু বিরক্তিকর মুখ নিয়ে বলল, আরে আমাকে ডিস্টার্ব করছিস কেন? আমি কি সুন্দর আমার রকস্টারের গান শুনছিলাম। নুমান রোজার মাথায় একটা চাটি মেরে বলল, ওই রাখ তোর রকস্টার। আয়ান ভাইয়া এসেছে, লিভিং রুমে বসা। আমি তো ভাইয়াকে চিনতেই পারছি না, মনে হচ্ছে কোনো বিদেশি ছেলে, বাংলাদেশি ছেলে না। রোজার সাথে সাথে লাফ দিয়ে খাটের উপর দাঁড়ায় আর বলতে থাকে, কি, ভাইয়া এসে পড়েছে? চল চল, আমিও দেখতে যাব ভাইয়াকে। তারপর রোজা সিঁড়িতে দাঁড়িয়ে আয়ানকে দেখার চেষ্টা করে, কিন্তু আয়ানের সামনে আহান দাঁড়িয়েছিল, তাই রোজা মুখটি দেখতে পায়নি। তাই বাধ্য হয়ে নিচে নামতে হয়। আয়ানের কাছে আসা মাত্রই রোজা থ হয়ে যায়, তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রোজা শক্ত করে নিজের জামা খিঁচে ধরে। সে তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। রোজা আয়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেই নিজের মনে মনে বলে, রকস্টার, এটা তো সেই ব্যক্তি যে গান গায়, আমার ফেভারিট সিঙ্গার, যাকে আমি 5 বছর ধরে ইউটিউবে ফলো করে যাচ্ছি, আমার স্বপ্নের পুরুষ। আমার বিশ্বাস হচ্ছে না উনি আমার সামনে বসা। রোজা নুমানকে হালকা ঝাঁকি দিয়ে বলে, ভাই, এটা কি আয়ান ভাইয়া? নুমান বলল, হ্যাঁ, এটাই আজরান আয়ান ভাইয়া, এই বংশের বড় ছেলে। রোজা তো নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না। রোজা মনে মনে বলল, তার মানে ভাইয়ার নাম আজরান আয়ান, আর ইউটিউব চ্যানেলে রকস্টার আয়ান নাম দেওয়া। তার মানে আমি আজকে আমার রকস্টারের জন্য খাবার রান্না করেছি। রোজা আর 7-5 না ভেবে নাসরিনের পাশে গিয়ে বসে। তার সাথে নুমানও যায়। এবার নাসরিন আয়ানকে উদ্দেশ্য করে বলে, আয়ান, আমার বড় ছেলে নুমান ও ছোট মেয়ে রোজা। আয়ান একটু বাঁকা চোখে রোজার দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। রোজা বসা অবস্থায় আয়ানকে বলে, ভাইয়া কেমন আছো? আমি রোজা, তোমার ফুফাতো বোন। এবার আয়ান রোজার দিকে তাকিয়ে বলে, তা তো বুঝতেই পেরেছি, চেহারায়ও বোঝা যাচ্ছে তুই আমার ফুফাতো বোন। কিন্তু রোজা প্রশ্নের উত্তর দিল না। রোজাও কিছু বুঝল না। আয়ান তাকে যে ঠিক কী উদ্দেশ্য করে বলল তা একমাত্র আয়ানই ভালো জানে। আহির আয়ানের পাশে ছিল। করিডোরের দিকে উদ্দেশ্য করে আয়ানকে বলল, ভাই, দরজার সামনে ওরা কারা? এখানে কেন দাঁড়িয়ে আছে? আয়ান মুখ দিয়ে আপেল খাচ্ছিল। আহিরের কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার গার্ডরা দাঁড়িয়ে আছে। আয়ান চোখের ইশারা করতেই গার্ডরা সবাই চলে যায়। ওদের চলে যাওয়া দেখে আহিরও আর কিছু বলল না। রোদেলা আয়ানের সাথে গল্প করতে করতে নীলিমাকে উদ্দেশ্য করে বলল, মেজো বৌমা, এখানে তো বাড়ির সবাই আছে, শুধু আমার বাড়ির 2 নাতনি নেই। তা ওরা কোথায়? ডাকো ওদের। নীলিমাও লিভিং রুমে চোখ বুলিয়ে দেখল, সত্যিই তো ওরা দুজন তো নেই। নীলিমা রোদেলা অর্থাৎ তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলল, জি মা, আমি এখনই যাচ্ছি ওদের আনতে। বলেই উঠতে যাবে, তার আগেই সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখে ওরা দুজন নেমে আসছে। তা দেখে নীলিমা একটু মুচকি হাসি দিয়ে বলল, এই তো ওরা আসছে। আয়ান কফির মগে চুমুক দিচ্ছিল। নীলিমার কথা শুনে
দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ির দিকে। আয়ান যা দেখতে পেল তা দেখেই অর্ধেক কফি গলায় বেঁধে যায়। নিশা সিঁড়ি দিয়ে নামছে। আয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই অষ্টাদশী কন্যার দিকে। সেই মেয়েকে দেখেই ভার্সিটিতে তার চোখ আটকে গিয়েছিল। নিশা ব্লু রঙের চুড়িদার 3 পিস পরা, 3 পিসের গোল্ডেনের কাজ করা, তার সাথে প্যান্টেও। বুকের উপরের দিকে ব্লু রঙের জর্জেটের ওড়না দেওয়া, সেই রেশমি চুলগুলো কাটা দিয়ে খোপা করা, গলায় সেই লকেট, কানে সেই টপ এবং নখে সেই খয়েরি রঙের নীল পলিশ। এটাই সেই মেয়ে যাকে আয়ানের মনে ধরেছিল, যার হরিণের মতো টানা টানা চোখে আয়ান ডুবে গিয়েছিল, যার কথা আয়ান গাড়িতে বসে ভাবছিল। নিশা এসে চুপটি করে দাঁড়ায় নীলিমার পাশে। আয়ান তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু নিশা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। রোদেলা নিশাকে উদ্দেশ্য করে বলল, দিদিমণি আয়, আমার সামনের সোফায় বস। নিশা লক্ষ্মী মেয়ের মতো গিয়ে আয়ানের ঠিক সামনের সোফায় বসল। রোদেলা আয়ানকে উদ্দেশ্য করে বলল, দাদুভাই, আমার বাড়ির ছোট্ট নাতনি, আমার চোখের মণি, আমাদের কলিজার টুকরা নীলাঞ্জনা নিশা চৌধুরী, তোমার মেঝো আম্মুর মেয়ে। আয়ান নিশার দিকে তাকিয়ে মনে মনে বলে, নীলাঞ্জনা নিশা, তার মানে ও আমার চাচাতো বোন। সেই তো। আরও অনেক কিছু ভেবে আয়ান একটা ডেভিল হাসি দেয়। রোদেলা নিশাকে উদ্দেশ্য করে বলে, দিদিমণি, আয়ানের সাথে একটু কথা বলো, তোমার ভাইয়া হয়তো। নিশা কিছু বলার আগেই আয়ান বলে উঠল, নিশা, কেমন আছিস তুই? অনেক বড় হয়ে গেছিস তো, কিন্তু দেখলে তো মনে হয় বাতাসের সাথেই উড়ে যাবি। আয়ানের কথা শুনে সবাই হেসে দিল, শুধুমাত্র নিশা বাদে। নিশার প্রচুর রাগ হলো আয়ানের উপর। হঠাৎই কেউ একজন গিয়ে আয়ানের চোখ চেপে ধরল। আয়ান সেই হাতের উপর নিজের স্পর্শ হাত করেই বলে উঠল, কে কে আমার চোখ খেয়ে ধরেছে? মায়া একটু হেসে বলল, বলো তো, আমি কে হতে পারি? আয়ান চোখ বন্ধ অবস্থায় মায়ার কান মলে দিয়ে বলল, কে আবার? আমার আদরের একমাত্র ছোট বোন মেহরুবা মায়া। মায়া তো মুহূর্তের মধ্যেই কারেন্টের শক খায়। মায়া আয়ানের সামনে এসে বলে, ভাইয়া, তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমাকে আগে কখনো দেখোনি। আয়ান একটু ভাব নিয়ে বলে, তোর মতো তেলাপোকাকে আবার চেনা লাগে নাকি? আয়ানের কথা শুনে মায়া একটু রাগী লুক নিয়ে বলল, ভাইয়া, এটা কিন্তু ঠিক হলো না। তারপর নিশার পাশে গিয়ে বসে পড়ল। আয়ান কফির মগে চুমুক দিয়ে বলল, তুই যা মনে করিস বোন। আয়ান কফির মগটি টেবিলে রেখে পায়ের উপর পা তুলে নিশা ও মায়াকে উদ্দেশ্য করে বলে, তা তোদের পড়াশোনা কেমন চলছে? মন দিয়ে পড়ছিস তো? এবার তো তোরা ভার্সিটিতে উঠেছিস। আয়ানের কথা শুনে মায়া আর নিশা ভীতু মুখ নিয়ে একে অপরের দিকে তাকায়। তারা যেন ঠিক এই কথাটার অপেক্ষা করছিল। নিশা ও মায়া মুখ বন্ধ করে দেখে আয়ান একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার, উত্তর দিচ্ছিস না কেন? নিশা, তুই বল, তোর পড়াশোনা কেমন চলছে? আয়ানের কথা শুনে নিশার বুকটা ধুক করে ওঠে। একটু চুপ থেকে নিশা আমতা আমতা করে বললে, জি ভাইয়া, ভালোই চলছে পড়াশোনা। আয়ানের চোখের দিকে তাকিয়ে কথাটা বলে। আয়ানও পাল্টা নিশার চোখের দিকে তাকিয়ে বলে, ভালো হলেই ভালো। পড়াশোনার কি অবস্থা তা না হয়
পরেই দেখা যাবে বলেই নিশার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। নিশা তো হা হয়ে তাকিয়ে আছে আয়ানের বাঁকা হাসিটার দিকে। তার সাথে তার কলিজাটাও মোচড় দিয়ে উঠল। নিশাকে হা করে তাকিয়ে থাকতে দেখে মায়া একটু ঝাঁকি দিয়ে বলল, নিশু, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে তো। বোন, ভাইয়া কি বলল এগুলো? আমি তো পুরাই শেষ। নিশা একটু ঢুক গিলে মায়াকে বলল, তোর তো ভয় করছে, আর আমার আত্মা তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। আহির আয়ানকে একটু সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই, তুই কি করে জানলি ওরা ভার্সিটিতে পড়ে? আয়ান আহিরের শার্টের কলার ঠিক করে দিয়ে বলল, জানি জানি, আমি সবই জানি। এটা তো সামান্য ভাই। আহিরও আর কিছু বলল না। এশা ও ঐশী আয়ানের পাশে এসে বসল। সবার সামনে আয়ানকে বলল, আত্মা বড় পাপা, তুমি কি আমাদের জন্য চকলেট আনুনি? আয়ান ওদের কথা শুনে হাসল। দুজনকে নিজের উড়োতে বসিয়ে বলল, অবশ্যই চকলেট এনেছি। বলেই আয়ান ফোন বের করে কাকে যেন মেসেজ দিল। 2 মিনিটের মধ্যেই একজন গার্ড এসে আয়ানের সোফার পাশে 15টা লাগেজ রাখল। এগুলো দেখে সবাই তো অবাক। সবাই ভাবতে থাকে 15টা লাগেজে কি এমন থাকতে পারে। আয়ান প্রথমে একটা বিশাল বড় লাগেজ এশা আর ঐশীর সামনে এনে বলল, মামুনিরা, এই লাগেজে তোমাদের জন্য অনেক চকলেট আছে, অনেক বিদেশি পুতুল আছে, আর অনেক খেলনা আছে। এগুলো সব তোমাদের। এশা ও ঐশী তো এত বড় একটা লাগেজ দেখে খুশিতে নাচানাচি শুরু করে দিল। আয়ানের দুগালে দুজনে পাপ্পি দিল আর বলতে লাগলো, আয়ান পাপা, তুমি অনেক ভালো, অনেক অনেক ভালো। এরপর আয়ান একে একে সবাইকে একটা একটা লাগেজ দিল। লাগেজের ভিতর অনেক অনেক দামি জিনিস ছিল, যেমন আইপ্যাড, ব্র্যান্ডের ঘড়ি, আইফোন, ল্যাপটপ, ইয়ারবাড, ডায়মন্ডের নেকলেস, শাড়ি, পাঞ্জাবি ইত্যাদি। রোজা তো লকেট আর দামি পারফিউম পেয়ে খুশিতে গদগদ। রোজা আয়ানের কাছে গিয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া, আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমি ভীষণ খুশি হয়েছি। আয়ান রোজার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস দেওয়া লাগবে না, তুই যে খুশি এটাই অনেক। রোজা তো নিজের কানকে বিশ্বাসই করাতে পারছে না তার রকস্টার এগুলো তাকে বলেছে। সবাই অনেক কিছু পেয়েছে, কিন্তু নিশা কিছু পায়নি। নিশা মনে মনে একটু কষ্ট পায়, তার চোখ ভিজে গিয়েছে, কিন্তু নিশা মুখ ফুটে কিছু বলল না। মায়া নিশার অবস্থাটা বুঝতে পারে। সত্যি বলতে মায়া নিজেও জানে না আয়ান নিশার সাথে এমন কেন করল। মায়া গিয়ে আয়ানের কানে ফিসফিস করে বলল, ভাইয়া, তুমি তো সবার জন্য অনেক কিছুই এনেছো, তাহলে নিশার জন্য কেন কিছু আনলে না? আয়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি ভুলে গিয়েছিলাম ওর কথা। থাক, অন্য সময় না হয় ওকে কিছু দিয়ে দিব। আয়ানের এমন কথায় মায়াও কিছুটা কষ্ট পায়। নিশা এক মুহূর্তও এখানে দাঁড়াতে পারে না, না হলে এখানেই তার চোখের পানি গড়িয়ে পড়বে। নিশা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। আয়ান নিশার যাওয়ার দিকে তাকিয়েছিল। নিশা দরজা বন্ধ করে বিছানার বালিশে মুখ গুজে কান্না করে আর চিৎকার করে বলতে থাকে, কেন করলেন ভাইয়া এমনটা আমার সাথে? আমি কি অনেক খারাপ? আমি কি কারোর কাছ থেকে কিছু পাওয়ার যোগ্য নই? আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে কেন এত কষ্ট দিলেন আমাকে? কেন? এরকম হাজারো কথা বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমাই। সে হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু তার চোখ জোড়া
এখনও নোনার জলে ভিজে আছে। কি করবে বলো? তার অভিযোগ শোনার মতো আজ তার কাছে কেউ নেই।